নবম পে স্কেল, প্রত্যাশা, বাস্তবতা ও সংস্কারের হাতছানি। বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল বা পে স্কেল শুধু একটি আর্থিক কাঠামোই নয়, এটি তাদের সামাজিক মর্যাদা, কর্মস্পৃহা এবং জীবনযাত্রার মানের এক অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় গঠিত পে কমিশনগুলো দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, মুদ্রাস্ফীতি এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে নতুন বেতন কাঠামো সুপারিশ করে আসছে। সর্বশেষ ২০১৫ সালে ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর প্রায় এক দশক অতিক্রান্ত হতে চলেছে। এই দীর্ঘ সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া এবং বিদ্যমান বেতন কাঠামোর ক্রমবর্ধমান বৈষম্য একটি নতুন পে স্কেলের প্রয়োজনীয়তাকে অনস্বীকার্য করে তুলেছে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন, বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে নবম পে স্কেল ঘোষণার দাবিতে সোচ্চার। তাঁদেরই যৌক্তিক দাবির প্রতি সাড়া দিয়ে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন বেতন কমিশন গঠন করেছে, যা নতুন আশার সঞ্চার করেছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বাংলাদেশে পে স্কেলের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রতিটি কমিশনই পূর্ববর্তী কাঠামোর সংস্কার এবং সময় উপযোগী করার চেষ্টা করেছে। প্রথম পে কমিশন ১৯৭৩। যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনের সেই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার প্রথম জাতীয় বেতন কমিশন গঠন করে। এই কমিশন সরকারি কর্মচারীদের জন্য ১০টি গ্রেডের একটি কাঠামো সুপারিশ করে, যা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। দ্বিতীয় পে কমিশন ১৯৭৭। এই কমিশন পূর্বের ১০টি গ্রেডকে ভেঙে ২০টি গ্রেডে বিভক্ত করে, যা কাঠামোগতভাবে বর্তমান পে স্কেলের ভিত্তি স্থাপন করে। তখন থেকেই মূলত ২০ গ্রেডের বেতন কাঠামো চালু রয়েছে। পরবর্তী কমিশনসমূহ ১৯৮৫, ১৯৯১, ১৯৯৭, ২০০৫, ২০০৯। এরপর বিভিন্ন সময় গঠিত কমিশনগুলো মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে মূল বেতন এবং অন্যান্য ভাতা বৃদ্ধির সুপারিশ করেছে। প্রতিটি পে স্কেলের মধ্যে সময়ের ব্যবধান ছিল গড়ে ৫ বছর। অষ্টম পে স্কেল ২০১৫। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত এই কমিশন বেতন কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। এই কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। সর্বোচ্চ ৭৮,০০০ টাকা এবং সর্বনিম্ন ৮,২৫০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়। এই পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলুপ্ত করা হয়, যা নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। এর পরিবর্তে ৫% হারে বার্ষিক চক্রবৃদ্ধি ইনক্রিমেন্ট বা প্রবৃদ্ধি প্রদানের নিয়ম চালু হয়। অষ্টম পে স্কেলের একটি সুপারিশ ছিল যে বার্ষিক ইনক্রিমেন্ট মুদ্রাস্ফীতির হারের সাথে সমন্বয় করে দেওয়া হবে, যাতে নতুন করে পে কমিশন গঠনের প্রয়োজন না হয়। কিন্তু সেই সুপারিশটি বাস্তবায়িত হয়নি এবং নির্দিষ্ট ৫% প্রবৃদ্ধি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির তুলনায় অপ্রতুল প্রমাণিত হওয়ায় নবম পে স্কেলের দাবি জোরালো হতে থাকে। নবম পে স্কেলের প্রয়োজনীয়তা কেন এই দাবি? প্রায় ১০ বছর ধরে একই বেতন কাঠামো বিদ্যমান থাকায় সরকারি কর্মচারীরা, বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা মারাত্মক আর্থিক চাপের মধ্যে পড়েছেন। নবম পে স্কেলের দাবির নেপথ্যে একাধিক যৌক্তিক কারণ বিদ্যমান। ১. লাগামহীন মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। নতুন পে স্কেলের দাবির প্রধান এবং সবচেয়ে শক্তিশালী যুক্তি হল লাগামহীন মুদ্রাস্ফীতি। ২০১৫ সাল এবং বর্তমান সময়ের বাজার দরের তুলনা করলেই পরিস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। ২০১৫ সালে ডলারের বিনিময় হার ছিল প্রায় ৭৭ টাকা, যা এখন ১২০ টাকা ছাড়িয়ে গেছে। একইভাবে বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, চিকিৎসা এবং সন্তানের পড়াশোনার ব্যয় বেড়েছে কয়েক গুণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে গড় মুদ্রাস্ফীতির হার ৯% ওপর অবস্থান করছে, কিন্তু বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে মাত্র ৫%। এর ফলে সরকারি কর্মচারীদের প্রকৃত আয় বা ক্রয় ক্ষমতা প্রতি বছর ৪ থেকে ৫% হারে হ্রাস পাচ্ছে। মাস শেষ হওয়ার আগেই বেতনের টাকা ফুরিয়ে যাওয়ায় অনেক কর্মচারী ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। ২. ক্রমবর্ধমান বেতন বৈষম্য। ১৮ম বেতন স্কেলের একটি বড় সমালোচিত দিক হল এটি উচ্চ পদস্থ অধিকারী এবং নিম্ন পদের কর্মচারীদের মধ্যে বেতনের ব্যবধানকে আরও বাড়িয়ে দিয়েছে।
20 গ্রেডের এই কাঠামোতে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা এবং 20তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা। অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত প্রায় ১.৯৪৫। বার্ষিক ৫% প্রবৃদ্ধি সকলের জন্য এক হলেও টাকার অঙ্কে এই বৃদ্ধি বিশাল পার্থক্য তৈরি করে। উদাহরণস্বরূপ, প্রথম গ্রেডের একজন অধিকারী বছরে প্রায় ৩,৯০০ টাকা প্রবৃদ্ধি পান, যেখানে 20তম গ্রেডের একজন কর্মচারী পান মাত্র ৪১২.৫০ টাকা। এই ব্যবস্থার কারণে প্রতি বছর অধিকারী ও কর্মচারীদের বেতনের পার্থক্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা একটি চরম বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করেছে। ১১ থেকে ২০ গ্রেডের সংগঠনগুলো বারবার এই বৈষম্য নিরসনের দাবি জানিয়ে আসছে। ৩. সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলুপ্ত। ২০১৫ সালের পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলুপ্ত করার ফলে অনেক কর্মচারীর পদোন্নতির সুযোগ রুদ্ধ হয়ে গেছে। যেসব পদে পদোন্নতির সুযোগ সীমিত বা ব্লক পোস্ট, সেই সব পদে কর্মরত কর্মচারী নির্দিষ্ট সময় পর টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মাধ্যমে আর্থিকভাবে উপকৃত হবেন। এটি তাদের মধ্যে কর্মস্পৃহা ধরে রাখতে সাহায্য করত। এই দুটি ব্যবস্থা তুলে দেওয়ায় একই পদে দীর্ঘ সময় কাজ করেও অনেক কর্মচারীর বেতন বৃদ্ধির তেমন কোনো সুযোগ থাকছে না, যা তাদের মধ্যে হতাশা তৈরি করেছে। তাই নবম পে স্কেলে এই ব্যবস্থাগুলো পুনঃপ্রবর্তনের দাবি অত্যন্ত জোরালো। ৪. অন্যান্য ভাতার অপর্যাপ্ততা। মূল বেতনের পাশাপাশি কর্মচারীরা বেশ কিছু ভাতা পেয়ে থাকেন, যা বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় অত্যন্ত অপর্যাপ্ত। চিকিৎসা ভাতা মাসিক ১৫০০ টাকা আজকের দিনে কতটা অপর্যাপ্ত তা সহজেই অনুমেয়। টিফিন ভাতা, অনেক ক্ষেত্রে টিফিন ভাতা দৈনিক ৭ থেকে ৮ টাকার মতো, যা একটি চায়ের দামের চেয়েও কম। শিক্ষা ভাতা, সন্তানের জন্য শিক্ষা ভাতা ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ, যা আধুনিক শিক্ষা ব্যবস্থার ব্যয়ের তুলনায় নগণ্য। বাড়ি ভাড়া ভাতা, এলাকাভেদে মূল বেতনের ৩৫ থেকে ৬৫% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা দেওয়া হলেও শহরাঞ্চলে প্রকৃত ভাড়ার তুলনায় তা অনেক কম। নতুন পে কমিশন ও আগামীর পথচলা। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জুলাই মাসে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে একটি নতুন পে কমিশন গঠন করেছে, যাকে ৬ মাসের মধ্যে তাদের সুপারিশমালা জমা দিতে বলা হয়েছে। এই পদক্ষেপটি সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। এই কমিশনের সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। তাদের একদিকে যেমন কর্মচারীদের যৌক্তিক দাবি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করতে হবে, তেমনি অন্যদিকে সরকারের আর্থিক সক্ষমতা এবং দেশের সামষ্টিক অর্থনীতির ওপর এর প্রভাবও মাথায় রাখতে হবে। ওলে একটি বৈষম্যহীন কাঠামো প্রণয়ন, যা উচ্চ ও নিম্ন পদের কর্মচারীদের মধ্যে ব্যবধান কমিয়ে আনবে, গ্রেড সংখ্যা কমিয়ে এনে এবং প্রতিটি গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য যৌক্তিক রাখা একটি বড় চ্যালেঞ্জ। মুদ্রাস্ফীতির সাথে বেতন সমন্বয়, বার্ষিক বেতন বৃদ্ধির হারকে মুদ্রাস্ফীতির হারের সাথে সংযুক্ত করার একটি স্থায়ী ব্যবস্থা প্রণয়ন করা, যাতে ভবিষ্যতে ঘন ঘন পে কমিশন গঠনের প্রয়োজন না হয়। ভাতা ও অন্যান্য সুবিধার আধুনিকরণ। সকল ভাতা যেমন চিকিৎসা, শিক্ষা, যাতায়াত ও বাড়ি ভাড়া ভাতা বাস্তবের নিরিখে নির্ধারণ করা। পেনশন ব্যবস্থার সংস্কার। দেশের বয়স্ক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে পেনশন ব্যবস্থাকে আরও মানবিক ও টেকসই করা। রাষ্ট্রীয় কোষাগারের উপর প্রভাব। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, তার যোগান কোথা থেকে আসবে এবং এটি বাজেটের উপর কী ধরনের প্রভাব ফেলবে সে বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা। নবম পে স্কেল এখন আর কেবল একটি দাবি নয়, এটি একটি সময়ের প্রয়োজন। একটা দেশের সুশাসন এবং কার্যকর জনসেবা অনেকাংশে নির্ভর করে সরকারি কর্মচারীদের কর্মসন্তুষ্টি এবং অনুপ্রেরণার উপর। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে যদি কর্মচারীদের জীবনধারণই কঠিন হয়ে পড়ে, তবে তাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা আশা করা যায় না। একটি বৈষম্যহীন, আধুনিক ও জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ বেতন কাঠামো সরকারি কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করবে, দুর্নীতির প্রবণতা কমাবে এবং সর্বোপরি দেশের প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও দক্ষ করে তুলবে। জাকির আহমেদ খানের নেতৃত্বে নতুন পে কমিশন এই ঐতিহাসিক দায়িত্ব কতটা সফলভাবে পালন করতে পারে তার উপরই নির্ভর করছে বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ। একটি ন্যায্য এবং টেকসই সমাধানই হতে পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে। আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।